ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় যানজটের ভোগান্তিতে এবার সড়ক উপদেষ্টা গাড়ি ছেড়ে মোটরসাইকেলে প্রকল্প এলাকা পরিদর্শন। খুলনার দাকপে জোয়ারের পানির তোড়ে ভেঙে গেছে বাঁধ, প্লাবিত অন্তত 5 গ্রাম, ভেসে গেছে ফসলের মাঠ, মাছের ক্ষেত। বাঁধ মেরামতের চেষ্টা। এবং চট্টগ্রামে বিএনপি কর্মী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক 4, প্রকাশ করা হয়নি নাম পরিচয়। প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও হয়নি মামলা। স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান। খানাখন্দ সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। 2 ঘন্টা বেশি সময় আটকা থাকার পর মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড়ের সংস্কার কাজের পরিদর্শন এলাকায় পৌঁছন তিনি। তবে যানজটের কারণ হিসেবে সড়কের বেহাল দশা নয়, বরং ট্রাফিক ব্যবস্থাকে দায়ী করলেন উপদেষ্টা। আশ্বাস দিলেন সরাইল বিশ্ব রোড মোড়ে উড়াল সেতু নির্মাণের। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুল সঞ্চয়ের তথ্য, ছবিতে প্রতিবেদন। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় যানজটের ভোগান্তি নিত্যদিনের। ঘন্টার পর ঘন্টা বসে থাকা এখানে অবধারিত। সকাল 10টায় সিলেট থেকে রওনা হয়ে ঢাকা পৌঁছতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে প্রায়। এবারে সেই যানজটে আটকা পড়েন খোদ সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। বুধবার সকাল 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড়ের সংস্কার কাজ পরিদর্শনে যাওয়ার কথা ছিল উপদেষ্টার। তবে সেই ভাঙা রাস্তায় 2 ঘন্টার বেশি সময় আটকা থাকে উপদেষ্টার গাড়িবহর। উপায় না পেয়ে শেষমেশ গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন তিনি। অবশেষে বাহাদুরপুর এলাকায় একটি মোটরসাইকেলে করে রওনা হন বিশ্ব রোডের উদ্দেশ্যে। আর পরিদর্শন এলাকায় পৌঁছন বেলা 1টার পর। এরপর বেহাল মহাসড়ক পরিদর্শন করেন উপদেষ্টা। যদিও যানজটের কারণ হিসেবে সড়কের বেহাল দশা নয়, বরং ট্রাফিক ব্যবস্থাকে দায়ী করলেন উপদেষ্টা। বললেন সরাইল বিশ্ব রোড মোড়ে উড়াল সেতু নির্মাণ করলে সমাধান মিলবে। কোনোভাবে এই অসুবিধা হতো না যদি ট্রাফিকের একটা শৃঙ্খলা থাকতো। প্রথম উন্নতি করতে হবে সেটা হচ্ছে যেটা বললাম যে যানবাহন ব্যবস্থাপনা। এখন আপনারা দেখবেন যে একদিকে গাড়ি চলতেছে, আরেকদিকে গাড়ি বন্ধ। তারপরে আবার কতদূর যায় দেখবেন যে রাস্তা খালি। দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে যে এখানে একটা ফ্লাইওভার করতে হবে। তো আমরা এই ফ্লাইওভারের জন্য ডিজাইন করার জন্য, এটার জন্য অর্থ সংস্থানের জন্য, এটার জন্য প্রকল্প প্রস্তুত করার জন্য আমরা করতেছি। গত 3 থেকে 4 মাসের মতোই মঙ্গলবার মধ্যরাত থেকেও মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত 15 কিলোমিটার সড়ককে যানবাহনের গতি নামে শূন্যের কোটায়, যাতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কালকে 11টার গাড়ি এটা নাইদের এখন পর্যন্ত আছি। সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে রামপুর থেকে রাজারবাগ থেকে, কিন্তু বাট সারা রাত তো গেল, এখন তো সকাল 10টা মতো বেজে গেছে, কিন্তু এখন আমরা সিলেট পৌঁছাতে পারিনি। প্রায় অনেক মাস ধরে স্যার এই যানজটটা প্রতিদিনই এই অবস্থা থাকে। বিশ্বের অনেক গর্তের কারণে এই যানজটটা সৃষ্টি হচ্ছে। 2020 সালে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। এরপর নানান সংকটে বারবার ব্যাহত হয়েছে সড়কটির নির্মাণ কাজ, যাতে ছোট বড় অসংখ্য গর্ত আর প্রতিনিয়ত যানজটে ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। যদিও এবার দ্রুত সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিলেন প্রকল্প ব্যবস্থাপক। ঠিকাদার প্যাকেজ 2 থেকে তাদের ইকুইপমেন্ট ম্যানপাওয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট দিয়ে টাইম টু টাইম এটা মেনটেন করে। তবে এটা অতি বৃষ্টিতে এই সাময়িক মেনটেন্যান্সটা আসলে টিকিয়ে রাখা যাচ্ছিল না, এবং আশা করা যাচ্ছে আগামী 4 মাসের মধ্যে বা 4 থেকে 5 মাসের মধ্যে আশা করা যাচ্ছে 2টি গোল চত্বরেরই এই কংক্রিট পেভমেন্টের কাজ শেষ হয়ে যাবে। 5,791 কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ করছে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এখন ব্রাহ্মণবাড়িয়া। খুলনার দাকপ উপজেলার বটবুনিয়া এলাকায় ঢাকি নদীর বেড়িবাঁধ ভাঙনে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। মঙ্গলবার রাত 11টার দিকে 250 মিটার ভেঙে পানিতে প্লাবিত হয় গ্রামীণ এই জনপদের ফসলি জমি ও মাছের ঘের। এখানকার বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারের
গাফিলতি এবং পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত কাজে নিয়মিতই ভুক্ত হচ্ছে এমন দুর্ভোগে। তরিকুল ইসলামের প্রতিবেদন। বিজলি মণ্ডল খুলনার দাকপ উপজেলার বটবুনিয়া এলাকার বাসিন্দা। রাতে পানির শব্দে ঘুম ভাঙে তার। উঠেই দেখেন চারিদিকে পানি আর পানি। মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ে, আর পশু পাখি ছুটোছুটি করছে চারিদিকে। জল যাচ্ছে, খুব স্রোত যাচ্ছে, শব্দ হয়েছে, এই শুনে আমরা সব চেতনা পাইছি। জাগিয়ে আসি আমরা ভাঙনে চলে আসি, এসে দেখি মানুষের বাড়ি ঘর বিল ক্ষেত সব ডুবানো, গরু বাছুর কিছু রাস্তাঘাটে তোলারও পরিস্থিতি নেই। মঙ্গলবার রাত 11টার দিকে ঢাকি নদীর বেড়িবাঁধে হঠাৎই ভাঙন দেখা দেয়। 250 মিটার বাঁধ ভেঙে প্লাবিত হয় 5টি গ্রাম। এ সময় পানির তোড়ে ভেসে যায় গ্রামীণ এই জনপদের ফসলি জমি ও মাছের ঘের। গত 1 বছরে 2 থেকে 3 বার ভাঙন দেখা দেয় এই বেড়িবাঁধে। ঠিকাদারদের গাফিলাতি এবং পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত কাজ প্রতিনিয়তই স্থানীয়দের স্বপ্ন কেড়ে নিচ্ছে। অনেকের ফসলি জমির সারা বছরের খাদ্যের যোগান, পুকুরের মাছ সবই তলিয়ে গেছে পানির নিচে। মাছের ঘের আছে আপনার প্রায় 300-400 ফ্যামিলির মাছের ঘের প্লাবিত হয়েছে। ধান টান লাগাইছি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গোলায় যেগুলো ছিল ঘরে উঠে রাখেছি সেগুলো বেশি গেছে, ঘরটার ভেঙে যাচ্ছে আর জিনিসপত্র সব বেশি গেছে। খাওয়া দাওয়া তো সকালতে খাইনি। কিছুদিন আগে রাস্তায় দিয়েছিল বালির ইটা দেওয়ার পরে তো এই যে আবার টান টান ধরতে ধরা সে দিদি আর খেয়াল করলো না। এখানে 2-10 টাকা করে বস্তা মারতেছে, সে আবার চলে যাচ্ছে তারা। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, বিভিন্ন সরকারি সভায় বেড়িবাঁধ নির্মাণে আবেদন জানালেও অর্থের অভাবে কাজ আটকে আছে। গত 20 বছর যাবৎ একই ঠিকাদার কাজ করে গেলেও মিলছে না কোনো সমাধান। আমার 250 মিটার কাজ দিলে আমার ভাঙনটা বন্ধ হয়ে যায়, কিন্তু বারবার ভাঙতে যায়, বারবার আমরা এই রাস্তা উঠাচ্ছি আর কি। বানানোর বোর্ড চেষ্টা করেছে, আমরা তাতে সহায়তা করছি, কিন্তু আসলে কিছুদিন পর এই রাস্তা উঠে একটু বাইরে দিচ্ছি, আবার 1-2 মাস পরে আবার সেটা ভেঙে নিয়ে যাচ্ছে। ভাঙনের খবরে প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসলেও খাদ্য সহায়তা এখনও পুরোপুরি পৌঁছায়নি। কয়েকশো পরিবারের মধ্যে মাত্র 20টি পরিবার পেয়েছেন খাদ্য সহায়তা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামতের কাজ শেষ হবে। জোয়ারের তোড়ে বাড়ি সরে যাওয়ার জন্য কাজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আপনি জানেন যে আমরা ইমার্জেন্সি একবার তড়িৎ গতিতে করতে হয়, এবং অনেক সময় এগুলো এস্টিমেট ছাড়াই ঠিকাদারকে আমরা এঙ্গেজ করে দিই যে কাজ শুরু করে দিতে। পরবর্তীতে এগুলো আমাদের এস্টিমেট করে বাজেট করে পরবর্তীতে টাকার সংস্থান করতে হয়। বিশেষত যে জায়গাটা ভেঙে গেছে সেখানে ইতিমধ্যে কিছু টিউব দেওয়া হয়েছে। আশা করছি সামনে ভাটার সময় আমরা পরবর্তী যে বাকি টিউবগুলো দেবো, এর মাধ্যমে পুরো কাজটি সম্পন্ন হবে। এখানে প্রায় কয়েকশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদেরকে খাবারের ব্যবস্থা করেছি এবং শুকনো খাবারের ব্যবস্থা করেছি তাদের। খুলনার দাকপ উপজেলার 31 নম্বর পোল্ডারে 50 কিলোমিটার বেড়িবাঁধ দ্বারা বেষ্টিত। এর মধ্যে 15 কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ। তরিকুল ইসলাম, এখন খুলনা। চট্টগ্রামের বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যাকাণ্ড হয়েছে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির 200 মিটারের মধ্যে। যদিও গুলির শব্দে যানজটের কারণে ঘটনাস্থলে যেতে 10 মিনিট সময় লাগে পুলিশের। এ ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের ধারণা, বালু মহলের ব্যবসা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের সাথে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সড়কে দাঁড়িয়ে একটি সাদা প্রাইভেট কার, যেটিকে লক্ষ্য করে ফিল্মের স্টাইলে গুলি ছুড়ছিলেন হেলমেটধারী। প্রথমে গুলি করা হয় গাড়ির বনেট ও চাকায়, এরপর গাড়িতে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে। ভিডিওতে শোনা যায় অন্তত 5টি গুলির শব্দ। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের মদুনাঘাটে বিএনপি কর্মী মোহাম্মদ আব্দুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার এই ভিডিও ছড়িয়ে পড়ে যোগাযোগ মাধ্যমে। স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে কিছু দূরেই একটি পুলিশ ফাঁড়ি থাকলেও পরোয়া করেনি হত্যাকারীরা। পুলিশের দাবি, ঘটনার 10 মিনিট পরই ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে রাউজানের দিকে পালিয়ে যায় ঘাতকেরা। গুলির শব্দে সড়কে যানজট তৈরি হওয়ায় পুলিশের পৌঁছাতে দেরি হয় বলে দাবি তাদের। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভিকটিমের যে রাজনৈতিক
ব্যবসায়িক, ব্যক্তিগত এবং পারিবারিক যে বিরোধ আছে বিভিন্ন বিষয়ে, তার যে শত্রুপক্ষ আছে তাদের বিষয়গুলো সমস্ত বিষয় নিয়ে আমরা আমলে নিয়ে এই তদন্ত কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। পুলিশের ধারণা নিহত হাকিম বিএনপির কোনো পদে না থাকলেও বহিষ্কৃত নেতা গিয়াস কাদের চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। বালুমহালের ব্যবসা নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড হতে পারে। তবে এর সাথে রাজনৈতিক প্রতিপক্ষ গোলাম আকবর খন্দকারের অনুসারীরা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা যাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি, আমরা তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করছি না, তবে শীঘ্রই আপনারা জানতে পারবেন। রাউজানে গত 2 মাসে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে অন্তত 13 জনের, এর মধ্যে 10টি হত্যাকাণ্ড রাজনৈতিক। বিএনপির বিবদমান 2 পক্ষে সংঘর্ষ হয়েছে শতাধিকবার, আর গুলিবিদ্ধ হয়েছেন 300-রও বেশি মানুষ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। নারায়ণগঞ্জে ড্রামের ভেতর থেকে 2 পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রীসহ 7 জনকে আটক করা হয়েছে। সে সঙ্গে অর্থ ও পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, মঙ্গলবার ফতুল্লার উত্তর শিয়ারচর এলাকায় একটি নির্জন স্থানে ড্রামের ভেতর থেকে 2 পা বিচ্ছিন্ন এবং অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। অল্প সময়ের মধ্যেই তার পরিচয় শনাক্ত করা হয়। পরে কয়েক ঘন্টার অভিযানে নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা ও পরকীয়া প্রেমিক রাসেল, চয়ন, মানিক ও জুয়েল সহ 7 জন আটক করা হয় তাদের 2 মেয়েকেও। অর্থ ও পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার সহ 26 জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার টহল কার্যক্রমের সময় কক্সবাজার বাতিঘর থেকে প্রায় 27 নটিক্যাল মাইল দূর থেকে তাদের উদ্ধার করা হয়। নৌবাহিনী জানায়, এমভি তাজমিনুর রহমান নামের ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় জাহাজটির কাছে গেলে বিপদগ্রস্ত জেলেদের সংকেত লক্ষ্য করে নৌ সদস্যরা পরে দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদে জাহাজে তুলে নেয়। উদ্ধারের পর জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধার হওয়া জেলেদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলারটি 30 সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় এবং 3 অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। জেলেদের সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। পূজার ছুটির পর ডাকসু নির্বাচনের দ্বিতীয় দফায় 4র্থ দিনের প্রচারণা চলছে ঝিমিয়ে। প্রাতিষ্ঠানিক সুবিধার অমীমাংসিত ইস্যুতে অনিশ্চয়তা আর একাডেমিক ব্যস্ততায় ডাকসু নিয়ে হাঁপিয়ে উঠছেন সাধারণ শিক্ষার্থীরা। অনলাইন প্রচারণায় ঝুঁকেছেন অনেকে। এদিকে প্রচারণার 4র্থ দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে অভিনব ও ঐতিহ্যগতভাবে প্রচারণা চালিয়ে আসছে প্রার্থীরা। বরেন্দ্র অঞ্চলের নানানাতি সাজ পোশাকে বিচিত্র ঢঙে প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালায় চাকসু নির্বাচনের প্রার্থীরা। প্রচারণা জমে উঠলেও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে ছাত্রদল সমর্থিত প্যানেল। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেয় ছাত্রদল। যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় কমিশনও। শহীদ তরুয়া ভবন, নতুন কলা ভবন, 3য় তলায় 3323 নম্বর রুমে ভিপি প্রার্থী রনি ঢুকে 12টা 15 মিনিট থেকে প্রায় 20 মিনিট ক্লাসরুমে ঢুকে উনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন এবং ক্লাসরুমের সাউন্ড সিস্টেম সে ব্যবহার করেছেন। এটা আমরা লিখিত অভিযোগ প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। আচরণবিধি প্রতিপালন একটা কমিটি আছে, কমিটির কনভেনার সাহেব বাইরে আছেন, বাকি যারা এখানে অ্যাভেলেবেল আছে তারা ক্লাসে ছিলেন, তাদেরকে ডেকে এনে আমি ওনাদের কাছে হ্যান্ড ওভার করেছি। এখন ওনারা আমাদের যে সমস্ত কার্যক্রম, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ওনারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের 33 দফা। এদিকে দুপুরে বুদ্ধিজীবী চত্বরে 9টি বিষয়কে প্রাধান্য দিয়ে 33 দফার ইশতেহার ঘোষণা করে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। পরে একই স্থানে ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেলও। শ্রেণীকক্ষে আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানসম্মত শিক্ষার যথার্থ পরিবেশ নিশ্চিত করা, বিভাগীয় লাইব্রেরিকে ডিজিটালাইজেশন করে রিসোর্স সমৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ তৈরি করা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধির জন্য ভর্তুকি বৃদ্ধি ও ব্যবস্থাপনা মনোনয়নে পদক্ষেপ গ্রহণ। খাবার ও পানির মান নিয়মিতভাবে যাচাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশিত খাবারসমূহের স্বাস্থ্যগুণ ও পুষ্টিমান নিশ্চিত করা। এছাড়া চাকসু নির্বাচনে কমিশন ও প্রশাসন একটি ছাত্র সংগঠনের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। দায়িত্ব আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিতে হবে। এখন যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এটি পুরো ব্যবস্থাপনা পরিচালনা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনই করছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জটলা দেখলেই ছুটছেন প্রার্থীরা, চায়ের আড্ডায় চালিয়েছেন প্রচারণা। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০,০০০ শিক্ষার্থীর প্রত্যেকের কাছে পৌঁছাতে প্রার্থীরা মনোযোগ বাড়িয়েছেন অনলাইন প্রচারণায়। অনলাইন প্রচারণার উদ্দেশ্য হচ্ছে, আপনি জানেন আমাদের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন ভাড়া বাসায়, মেস, হোস্টেল, ছাত্রাবাসে থাকে। এই সংখ্যাটা প্রায় ৬৮%। যদি ক্যাম্পাসের মধ্যে হতো তাদেরকে পৌঁছানো, হলের ভিতরে পৌঁছানো কিন্তু খুব একটা কষ্ট হতো না। তো বাইরে যেহেতু তাদের মেস চিনা, তাদের বাসাগুলো আসলে রিচ করাটা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। তবে আমরা চেষ্টা করছি ডোর টু ডোর, হ্যান্ড টু হ্যান্ড, একদম ফেস টু ফেস রিচ করার জন্য। অনলাইন প্রচারণা যেটা বললেন, অর্থাৎ অনলাইন প্রচারণার ক্ষেত্রে আমরা জোর দিয়েছি। অবশ্যই আমরা সম্মিলিত শিক্ষার্থী জোট নামে একটা পেজ ইতোমধ্যেই চালু করেছি। সেই পেজটাতে আমাদের সবগুলো কার্যক্রম তুলে ধরা হয়। অনেক প্রার্থী রাকসু নিয়ে শিক্ষার্থীদের হাঁপিয়ে ওঠার দায় দিচ্ছেন নির্বাচন কমিশনকে। বারবার যদি এভাবে পিছাতে থাকে তাহলে শিক্ষার্থীদেরও যে এত বছর পর যেহেতু রাকসু নির্বাচন হচ্ছে, কিন্তু বারবার পিছানোর ফলে দেখা যাবে তাদের মনে একটা আশঙ্কা তৈরি হবে। আগামী 15ই অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নাজমুস সাকিব, সামি, এখন। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।